রমেশ এবার আইন পরীক্ষায় যে পাশ হইবে সে সম্বন্ধে কাহারও কোনো সন্দেহ ছিল না। বিশ্ববিদ্যালয়ের সরস্বতী বরাবর তাহার স্বর্ণপদের পাপড়ি খসাইয়া রমেশকে মেডেল দিয়া আসিয়াছেন। স্কলারশিপও কখনো ফাঁক যায় নাই। পরীক্ষা শেষ করিয়া এখন তাহার বাড়ি যাইবার কথা, কিন্তু এখনো তাহার তোরঙ্গ সাজাইবার কোনো উৎসাহ দেখা যায় নাই। পিতা শীঘ্র বাড়ি আসিবার জন্য পত্র লিখিয়াছেন। রমেশ উত্তরে লিখিয়াছে পরীক্ষার ফল বাহির হইলেই সে বাড়ি যাইবে। অন্নদাবাবুর ছেলে যোগেন্দ্র রমেশের সহাধ্যায়ী। পাশের বাড়িতেই সে থাকে। অন্নদাবাবু ব্রাহ্ম। তাহার কন্যা হেমনলিনী এবার FA দিয়েছে। রমেশ অন্নদাবাবুর বাড়ি চা খাইতে এবং চা না খাইতেও প্রায় যাইত। হেমনলিনী স্নানের পর চুল শুকাইতে ছাদে বেড়াইয়া পড়া মুখস্থ করিত। রমেশও সেই সময় বাসার নির্জন ছাদে চিলেকোঠার এক পাশে বই লইয়া বসিত। অধ্যয়নের পক্ষে এরূপ স্থান অনুকূল বটে, কিন্তু একটু চিন্তা করিয়া দেখিলেই বুঝিতে বিলম্ব হইবে না যে ব্যাঘাত যথেষ্ট ছিল। এ পর্যন্ত বিবাহ সম্বন্ধে কোনো পক্ষ হইতে কোনো প্রস্তাব হয় নাই। অন্নদাবাবুর দিক হইতে না হইবার একটু কারণ ছিল। একটি ছেলে বিলাতে ব্যারিস্টার হইবার জন্য গেছে। তাহার প্রতি অন্নদাবাবুর মনে মনে লক্ষ্য আছে। সেদিন চায়ের টেবিলে খুব একটা তর্ক উঠিয়াছিল। অক্ষয় ছেলেটি বেশি পাশ করিতে পারে নাই, কিন্তু তাই বলিয়া সে বেচারার চা পানের এবং অন্যান্য শ্রেণীর তৃষ্ণা পাশ করা ছেলেদের চেয়ে কিছু কম ছিল তাহা নহে। সুতরাং হেমলিনীর চায়ের টেবিলে তাহাকেও মাঝে মাঝে দেখা যাইত। সে তর্ক তুলিয়াছিল যে পুরুষের বুদ্ধি খড়গের মতো, শান বেশি না দিলেও কেবল ভারে অনেক কাজ করিতে পারে। মেয়েদের বুদ্ধি কলম কাটা ছুরির মতো, যতই ধার দাও না কেন তাহাতে কোনো বৃহৎ কাজ চলে না, ইত্যাদি। হেমলিনী অক্ষয়ের এই প্রগল্ভতা নীরবে উপেক্ষা করিতে প্রস্তুত ছিল, কিন্তু স্ত্রী বুদ্ধিকে খাটো করিবার পক্ষে তাহার ভাই যোগেন্দ্র যুক্তি আনয়ন করিল। তখন রমেশকে আর ঠেকাইয়া রাখা গেল না। সে উত্তেজিত হইয়া উঠিয়া স্ত্রী জাতির স্তব্ধগান করিতে আরম্ভ করিল। এই রূপে রমেশ যখন নারী ভক্তির উচ্ছ্বসিত উৎসাহে অন্য দিনের চেয়ে 2 পেয়ালা চা বেশি খাইয়া ফেলিয়াছে, এমন সময় বেহারা তাহার হাতে এক টুকরো চিঠি দিল। বহির্ভাগে তাহার পিতার হস্তাক্ষরে তাহার নাম লেখা। চিঠি পড়িয়া তর্কের মাঝখানে ভঙ্গ দিয়া রমেশ শশব্যস্তে উঠিয়া পড়িল। সকলে জিজ্ঞাসা করিল, ব্যাপারটা কি? রমেশ কহিল, বাবা দেশ হইতে আসিয়াছেন। হেমলিনী যোগেন্দ্রকে কহিল, দাদা, রমেশবাবুর বাবাকে এইখানেই ডাকিয়া আনো না কেন? এখানে চায়ের সমস্ত প্রস্তুত আছে। রমেশ তাড়াতাড়ি কহিল, না, আজ থাক, আমি যাই। অক্ষয় মনে মনে খুশি হইয়া বলিয়া লইল, এখানে খাইতে তাহার হয়তো আপত্তি হইতে পারে। রমেশের পিতা ব্রজমোহন বাবু রমেশকে কহিলেন, কাল সকালের গাড়িতেই তোমাকে দেশে যাইতে হবে। রমেশ মাথা চুলকাইয়া জিজ্ঞাসা করিল, বিশেষ কোনো কাজ আছে কি? ব্রজমোহন কহিলেন, এমন কিছু গুরুতর নহে, তবে এত তাগিদ কেন সেটুকু শুনিবার জন্য রমেশ পিতার মুখের দিকে চাহিয়া রহিল। সে কৌতূহল নিবৃত্তি করা তিনি আবশ্যক বোধ করিলেন না। ব্রজমোহন বাবু সন্ধ্যার সময় যখন তাহার কলিকাতার বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করিতে বাহির হইলেন, তখন রমেশ তাহাকে একটা পত্র লিখিতে বসিল। শ্রীচরণ কমলেশু পর্যন্ত লিখিয়া লেখা আর অগ্রসর হইতে চাহিল না। কিন্তু রমেশ মনে মনে কহিল, আমি হেমলিনী সম্বন্ধে যে অনুচ্চারিত সত্যে আবদ্ধ হইয়া পড়িয়াছি, বাবার কাছে তাহা গোপন করা কোনো মতেই উচিত হইবে না। অনেকগুলা চিঠি অনেক রকম করিয়া লিখিল, সমস্তই সে ছুঁড়িয়া ফেলিল।
ব্রজমোহন আহার করিয়া আরামে নিদ্রা দিলেন। রমেশ বাড়ির ছাদের উপর উঠিয়া প্রতিবেশীর বাড়ির দিকে তাকাইয়া নিশাচরের মতো সবেগে পায়চারি করিতে লাগিল। রাত্রি 9টার সময় অক্ষয় অন্নদাবাবুর বাড়ি হইতে বাহির হইয়া গেল। রাত্রি 9:30টার সময় রাস্তার দিকে দরজা বন্ধ হইল। রাত্রি 10টার সময় অন্নদাবাবুর বসিবার ঘরের আলো নিভিল। রাত্রি 10:30টার পর সে বাড়ির কক্ষে কক্ষে সুগভীর সুষুপ্তি বিরাজ করিতে লাগিল। পরদিন ভোরের ট্রেনে রমেশকে রওনা হইতে হইল। ব্রজমোহন বাবুর সতর্কতায় গাড়ি ফেল করিবার কোনোই সুযোগ উপস্থিত হইল না। পড়ছিলাম রবি ঠাকুরের নৌকাডুবি, প্রথম এবং দ্বিতীয় পার্ট। পরের পার্টগুলো শোনার জন্য পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন।